ডিজিটালে আপনাদের স্বাগত। ইতিমধ্যে এক দেশ এক ভোট আইন আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হয়েছে, এটা লোকসভাতেও পেশ হয়েছে। এই এক দেশ এক ভোট বিষয় নিয়ে গোটা দেশ জুড়ে আন্দোলন চলছে, বামপন্থীরা আন্দোলনে নেমেছেন। গোটা বিষয়টা কি, আদৌ আমাদের দেশে এক দেশ এক ভোটের মতন একটা আইন প্রণয়ন করা সম্ভব কিনা, তা আজকে আমরা সরাসরি জেনে নেব রাষ্ট্রবিজ্ঞানের বিশিষ্ট অধ্যাপক জাদ মাহমুদের কাছ থেকে। নমস্কার। প্রথমে জানতে আপনাকে যে বিষয়টা জানতে চাইবো যে আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ বৈচিত্র্যে ভরা, এই দেশে এক দেশ এক ভোট কিভাবে প্রণয়ন করা সম্ভব বা আদৌ কি সম্ভব? মানে সরকার তো চাইছে এক দেশ এক ভোট করার। এখন যদি নির্বাচনের সময়টা ধরা হয় তাহলে 1952 থেকে 57, পর 62, 62-র পর 67, এই সময়ে আমাদের লোকসভার নির্বাচন এবং বিধানসভার নির্বাচনগুলো একসাথেই হতো। এর মধ্যে ওই একটা দুটো মানে এটা সবারই জানা আছে যে কেরালায় 57 সালে কমিউনিস্টদের গভর্নমেন্টকে 59 সালে ফেলে দেওয়া হয়। পাঞ্জাবে একটা সময় কিছুদিনের জন্য রাষ্ট্রপতি শাসন হয়, কিন্তু মোটের ওপর বিধানসভা এবং লোকসভার নির্বাচন একসঙ্গে হতো। কিন্তু এই ব্যবস্থাটা ক্রমে ক্রমে ভেঙে পড়ে, তার অনেকগুলো কারণ। এক নম্বর কারণ হচ্ছে যে আমাদের দেশের সংবিধানে এটা বলা আছে যে প্রধানমন্ত্রী যদি চান তিনি হচ্ছেন রাষ্ট্রপতিকে বলতে পারেন যে লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, এবং এরকম ঘটনা আমাদের ঘটেছে যখন হচ্ছে 5 বছরের আগে লোকসভা ডিসলভ হয়েছে। তাছাড়া এই যে বিভিন্ন রাজ্যে অন্য সময় নির্বাচন হচ্ছে, পশ্চিমবঙ্গের উদাহরণ দিয়ে বলতে পারি যে পশ্চিমবঙ্গে আমরা জানি যে ঠিক 60-এর শেষ দশকে 68, 69 এই সময় পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রচুর হচ্ছে ডামাডোল পরিস্থিতি গেছে এবং রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, এবং তারপর যেটা হয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচনের যে সাইকেলটা সেটা আর বিধানসভার সঙ্গে নেই। এখন সরকার এইটাকে যেটা করার চেষ্টা করছে, সরকার যেসব যুক্তিগুলো দিচ্ছে তার মধ্যে মূলত যে যুক্তিটা দিচ্ছে সেটা হচ্ছে যে অর্থনৈতিক খরচা নির্বাচন করতে গেলে, এবং সেই মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে সারাক্ষণ নির্বাচন হয়, এবং একটা খুব গোলমেলে যুক্তি দিচ্ছে। সেই গোলমেলে যুক্তিটা হচ্ছে যে মডেল কোড অফ কন্ডাক্ট জারি থাকে এবং তার জন্য অনেক সময় কাজ করা যায় না। মানে কোভিড, আমি এই প্রোগ্রামে আসার জন্য একটুখানি যেটুকু মানে অনলাইনে যেটুকু রিপোর্ট গুলো দেখছিলাম, সেখানে তারা পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ দিয়েছে, মানে ইউরোপিয়ান অনেক দেশের উদাহরণ দিয়েছে যারা হচ্ছে একসঙ্গে নির্বাচন করে, এবং তারপরে এটাও বলেছে যে মডেল কোড অফ কন্ডাক্ট ইমপ্লিমেন্ট হওয়ার জন্য অর্থনীতি স্তব্ধ হয়ে যায়, তার কারণ সরকার বিনিয়োগ করতে পারে না এবং একটা মানে কোন রকম নীতি প্রণয়ন করা যায় না ইত্যাদি এইসব যুক্তি দিয়েছে, এবং তারা দেখাচ্ছে এইটা হলে অর্থনীতির বিকাশ হবে, গভর্নেন্স ভালো হবে। এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্টটা কেন করা হয়েছিল। এটা করা হয়েছিল যাতে নির্বাচনে সরকারি যে দল আছে সেই দল যাতে সরকারি ব্যবস্থার সুযোগ সুবিধা না তুলে নির্বাচনটা করতে পারে, মানে যাতে একটা ফেয়ার ইকুয়াল গ্রাউন্ড তৈরি করা যায়। এখন এই মডেল কোড অফ কন্ডাক্ট হচ্ছে যখন যেখানে ইলেকশন হয় তখন সেখানে মডেল কোড অফ কন্ডাক্ট অ্যাপ্লিকেবল হয়। এবং এই মডেল কোড অফ কন্ডাক্টের উদাহরণটা দিয়ে যেটা করার চেষ্টা হচ্ছে যে এক জায়গায় এক ভোট হলে মডেল কোড অফ কন্ডাক্টটা কম দিন ইমপ্লিমেন্টেড হবে। মজার বিষয় যেটা মানে যেটা ভাবার বিষয় সেটা হচ্ছে যে আমরা উত্তরোত্তর দেখছি যে ইলেকশন কমিশন নির্বাচনকে ভেঙে 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 একটা দীর্ঘ নির্বাচন করে, মানে সবাই এটা জানে পশ্চিমবঙ্গের লাস্ট বার ইলেকশন হয়েছে 7 দফায়। তার ফলে ইলেকশন কমিশন যদি একদিকে নির্বাচনটাকে দীর্ঘায়িত করে দেয় তাহলে তো মডেল কোড অফ কন্ডাক্টের টাইমটাও দীর্ঘায়িত হবে। তাহলে হয়তো ইলেকশন কমিশন যদি ইলেকশনটা তাড়াতাড়ি মানে একটা শর্ট পিরিয়ড অফ স্প্যানের মধ্যে করে তাহলেও তো এটা কমতে পারে, কিন্তু সেই নিয়ে কোনো আলাপ আলোচনা নেই, সেই ভাবনাগুলো নেই। এমন একটা ধারণা যে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন করে দিলেই বোধহয় নির্বাচন সংক্রান্ত সমস্ত জটিলতা চলে যাবে। এখন এইগুলো নিয়ে অনেকগুলো ভেঙে ভেঙে বলা যেতে পারে। এক নম্বর হচ্ছে যে পৃথিবীর কোন দেশে কি একই দিনে নির্বাচন হয়? সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমেরিকা।
আমেরিকায় ওদের একদম মানে কনস্টিটিউশনে ওদের তৈরি আছে, ওরা নভেম্বর মাসে হচ্ছে নির্বাচন করবে, জানুয়ারি মাসে হচ্ছে ওদের রাষ্ট্রপতি শপথ নেবে, এই সময়টা একটা লেম ডাক প্রেসিডেন্সি চলে, এবং এটা মানে কয়েকশো বছর ধরে এরকম ভাবেই চলে আসছে। এটার কারণ হচ্ছে যে যখন আমেরিকা তৈরি হয়েছে তখন হচ্ছে ফসল টসল কাটার পর শীত পড়ার আগে নির্বাচন হয়ে যাবে। এইবার তারপর হচ্ছে ঘোড়ায় চড়ে ইলেকটোরাল কলেজের লোকেরা শীত কেটে গেলে ওয়াশিংটন ডিসিতে জড়ো হবে, জড়ো হয়ে তারা বসে হচ্ছে ক্যাপিটাল হিলে ভোট কাউন্ট করবে। সেই প্রক্রিয়াটাই চলছে, এখনো চলছে, হয় সুইডেনে হয়। কিন্তু যে প্রশ্নটা তুমি বললে না যে ভারতবর্ষ এত বড় একটা দেশ, প্রথম কথা হচ্ছে যে আমাদের এক একটা রাজ্য তো ইউরোপের এক একটা দেশের সমান। মানে সুইডেনের পপুলেশনের চেয়ে আমাদের হচ্ছে উত্তরপ্রদেশের পপুলেশন হচ্ছে প্রায় 3 গুণ। তার ফলে এবং উত্তরপ্রদেশ এবং তামিলনাড়ুর বৈচিত্র্যটা মানে দারুণ। এইরকম একটা জায়গায় সবকটাকে এক সাইকেলে নিয়ে আসার চেষ্টা করলে সবচেয়ে বড় যেটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে প্রশাসনিক দিকে আমি যাচ্ছি না, ওটা আলোচনা করবো, কিন্তু সবচেয়ে ক্ষতি হওয়ার যেটা সেটা হচ্ছে এই যে মডেল কোড অফ কন্ডাক্টটা তৈরি করা হয়েছিল যাতে প্রত্যেকটা দল নির্বাচনে সমান একটা লেভেল প্লেইং ফিল্ড পায়, এইটা হলে বড় দল এবং ছোট দলের মধ্যে ওই লেভেল প্লেইং ফিল্ডটা নষ্ট হয়ে যাওয়ার একটা অবকাশ আছে, একটা সম্ভাবনা আছে। এই ছোট দলগুলোর অস্তিত্ব থাকবে বলে মনে হয়? এইটা একটা খুব বড় প্রশ্ন। তার কারণ এই যে মানে একটা কারণ যেটা দেখানো হচ্ছে, বলছে যে এক দফা নির্বাচন হলে রাজনীতির নির্বাচনের খরচা কমবে। এখন নির্বাচনের খরচা 2 প্রকার। একটা খরচা হচ্ছে যে নির্বাচনটা করানোর খরচা, মানে ইলেকশন কমিশনের, ভারত রাষ্ট্রের যে খরচা, সিআরপিএফ থেকে প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করার যে খরচা, এইটা হচ্ছে নির্বাচন করার খরচা। কিন্তু এই খরচাটা রাজনৈতিক দলগুলো যে খরচা করে তার তুলনায় কিন্তু নগণ্য। হ্যাঁ, এসওয়াই কুরেশি উনি নির্বাচন মানে প্রাক্তন ইলেকশন চিফ ইলেকশন কমিশনার, উনি একটা লেখা আমি পড়ছিলাম, উনি বলছেন যে প্রায় 50 থেকে 60 হাজার কোটি টাকা হচ্ছে নির্বাচনের খরচা হবে, উনি হিসেব করে বলছেন। এর 1/5 হচ্ছে শুধু হচ্ছে নির্বাচন করানোর খরচা, বাকিটা কিন্তু রাজনৈতিক দল। উনি উদাহরণ দিয়ে বলছেন যে ইলেকশন কমিশন একটা লোকসভা সিটে 1 কোটি টাকা লিমিট করেছে। উনি বলছেন যে এটা সবাই জানে যে খরচাটা এর কোনো জায়গায় এর 10 গুণ, কোনো জায়গায় তার চেয়েও বেশি, এই লিমিটটা হয় না, তার ফলে এতটা খরচা হয়। এখন এইখানে যেগুলোকে ছোট দল বলবো না, যেগুলো রিজনাল পার্টি, হ্যাঁ, তারা সবসময় একটা ক্যালকুলেশন করে সমস্ত রাজনৈতিক দলের মতো, যে আমি আমার সমস্ত এফর্টটা কোথায় দেব। তারা জানে যে আমরা দিল্লিতে সরকার গঠন করতে পারবো না, কিন্তু রাজ্যে আমরা সরকার গঠন করতে পারবো। এবার দুটো ইলেকশন একসাথে হয়ে গেলে যেটা হবে, যে এক হচ্ছে যে খরচার দিক থেকে বড় দলের একটা সুবিধা হবে। তার কারণ সে একবার খরচা, মানে বিজেপি মানে ইলেকটোরাল বন্ডের অফিসিয়াল হিসেব ধরে যদি বলি, তাহলে বিজেপি কংগ্রেসের বোধহয় এই 150 কোটি না কত কোটি, এই লাস্ট প্রায় 150 কোটি, হ্যাঁ প্রায় 146 কোটি না কত, আর বিজেপি সেখানে বোধহয় 800 কত কোটি। হ্যাঁ, এবার বিজেপির ক্ষেত্রে যেটা সুবিধা হবে, সে একবারেই 800 কোটি টাকা হচ্ছে নির্বাচনে খরচা করবে। এবার এই রিজনাল পার্টি যেগুলো, সেই রিজনাল পার্টি মানে ধরুন তৃণমূল হতে পারে, জেডিএস হতে পারে, সমাজবাদী পার্টি হতে পারে, তারা যে টাকাটা খরচা করে, তারা বেশিটা খরচা করে হচ্ছে নিজেদের অ্যাসেম্বলি ইলেকশনের সময়, বিকজ তাদের উদ্দেশ্য হচ্ছে অ্যাসেম্বলিটা জেতা। সেই অ্যাডভান্টেজটা তাদের চলে যাবে। তাদেরকে হচ্ছে বিজেপির ওই 800 কোটির সঙ্গে লড়াই করতে হবে, যেখানে তাদের পিছে। এটা হচ্ছে পার্টির ইকোনমিক্স অফ ইলেকশন ক্যাম্পেইন। অন্যদিকে একটা ব্যাপার হচ্ছে স্লোগানেরও তো বদল আসতে পারে, রাইট? ওইটাই বলছিলাম যে অন্যদিকে হচ্ছে এজেন্ডা। ইলেকশনের তো সবসময় একটা এজেন্ডা সেট হয়। এবার যখন রিজনাল এবং ন্যাশনাল এজেন্ডা
একসঙ্গে চলে আসবে, এই শঙ্কাটাও অনেকে প্রকাশ করছেন, এবং খুব মানে বাস্তব কারণেই, যে তখন হয়তো ন্যাশনাল এজেন্ডা রিজনাল এজেন্ডার চেয়ে অনেক বড় হয়ে যাবে। মানে বালাকোটের পর ভারতবর্ষে যেরকম 2019-এ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে হচ্ছে পশ্চিমবঙ্গ তার অধিকার পাচ্ছে কি পাচ্ছে না, পশ্চিমবঙ্গে কি হবে, এইগুলো হয়তো ঢাকা পড়ে যেতে পারে। তার ফলে অর্গানাইজেশনালি বড় পার্টি লাভ পাবে, এজেন্ডা ওয়াইজও যারা ন্যাশনাল পার্টি, যারা ন্যাশনাল এজেন্ডা সেট করতে পারে, তারা লাভ পাবে। অন্যদিকে এটা অনেকেই বলার চেষ্টা করছেন যে হয়তো ন্যাশনাল পার্টিগুলোকে রিজনাল এজেন্ডা নিয়েও কথা বলতে বাধ্য হবেন, যেহেতু দুটো নির্বাচন একসঙ্গে হবে। আমি ভাবছিলাম যে সবচেয়ে কঠিন হবে হচ্ছে রাজনৈতিক নেতাদের জন্য। মানে তার কারণটা হচ্ছে তাদেরকে একই জনগণের কাছে দুটো বিষয় নিয়ে যেতে, একবার হচ্ছে জাতীয় বিষয়ে কথা বলতে হবে একবার, এবং এর সঙ্গে যদি পঞ্চায়েত আর ভোট একসাথে হয়ে যায়, যেটারও পরিকল্পনা আছে, তাহলে ওই একই নেতাকে তিনটে এজেন্ডা মানুষের কাছে নিয়ে যেতে হবে একই সময়। আমাদের দেশে পলিটিক্যাল কনসিয়াসনেস, রাজনৈতিক সচেতনতা মানে মানুষের প্রচন্ড, আমরা নির্বাচনে অনেক বেশি দিই, কিন্তু এই কথাও অস্বীকার করার নয় যে আমাদের দেশে কিন্তু শিক্ষার হার, দারিদ্র্যের হার যে কোনো পশ্চিমী দেশের চেয়ে অনেক বেশি। তার ফলে এইটা কিভাবে কার্যকর হবে, এইটা নিয়ে কিন্তু প্রচন্ড শঙ্কা আছে, যে মানুষ অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে নির্বাচনটা কি নিয়ে হচ্ছে, কোন বিষয়ে হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এই মিডিয়াটাইজড ইলেকশনের যুগে সবাইকে একসাথে একটা নির্বাচনে অংশগ্রহণ করতে বলা হচ্ছে, এবং সেখানে আমরা জানি কোন দলের কাছে অনেক বেশি টাকা, অনেক বেশি আছে। এটা কিন্তু ওই মডেল কোড অফ কন্ডাক্ট যেমন একটা ইকুয়াল ফিল্ড দেওয়ার চেষ্টা করেছে, এটা ঠিক তার বিপরীতে কাজ করবে। কোথাও কি মনে হচ্ছে না এই লোকসভা ভোটের সময় দেখলাম যে ইন্ডিয়া তৈরি হলো, ওইদিকে এনডিএ, এবারে দিল্লি বিধানসভা ভোট যেটা 1 ফেব্রুয়ারিতে হতে পারে, সেখানে আপ কংগ্রেসের সাথে লড়ছে না, তাহলে ভেঙে দাও, ঐক্য ভেঙে দাও, যাতে সুবিধা হয় একটা। মানে এইরকম ধরুন, এইটা যদি আমরা একটু ইতিহাসে গিয়ে দেখি, 52 থেকে 67 এই এক সময় দুটো ইলেকশন সম্ভব কেন না, তার কারণটা হচ্ছে যে একটা বড় দল কেন্দ্রে এবং রাজ্যের দুটো জায়গায় বর্তমান ছিল, সেটা হচ্ছে কংগ্রেস পার্টি, রাইট? এইরকম একটা সিস্টেম চলে এলে মানে আমাদের কি আছে, মানে অনেকেই অনেক উদাহরণ দেবে। একজন কেউ যদি বলে যে উড়িষ্যাতে তো এই নির্বাচনে হচ্ছে বিজেপি লোকসভাতেও জিতলো, বিধানসভায়ও জিতলো, কিন্তু ঠিক এর আগের নির্বাচনে বিজেডি জিতেছিল বিধানসভা, আর লোকসভায় বিজেপি খুব ভালো ফল করেছিল। বা ধরুন আমাদের পশ্চিমবঙ্গে 18খানা সিট পেয়েছিল বিজেপি, কিন্তু তারপরেই যখন বিধানসভার নির্বাচন হলো, তৃণমূল অনেক বেশি সিট পেল। তো লোকজন এটা বলতে পারেন যে মানুষ এখন এতটাই সচেতন হয়েছে যে তারা এই বিভিন্ন নির্বাচনকে আলাদা করে দেখতে পারবে। অন্যদিকে সিএসডিএস এর সার্ভে আছে, প্লাস কিছু অন্য সার্ভে আছে, যারা দেখাচ্ছে যে অ্যাকচুয়ালি একসঙ্গে নির্বাচন হলে একই দলের প্রতি ভোট দেওয়ার প্রবণতাটা প্রচন্ড পরিমাণ বেড়ে যায়। মানে যে কোনো একটা দলকে আমি ভোট দেবো, এই যে পৃথক করে করে, এবং যেসব এক্সাম্পল কোভিড রিপোর্টে দেওয়া আছে, সেই সব দেশগুলোতে কিন্তু বহুদলীয় ব্যবস্থা, কিন্তু সেই বহুদলীয় ব্যবস্থা মনে হচ্ছে দুটো বা তিনটে দল। আমাদের দেশের মতো এই রকম বৈচিত্র্যের ব্যবস্থা নয়। আমাদের দেশে হচ্ছে প্রত্যেকটা রাজ্যে দেখবেন দুটো তিনটে দল, চারটে দল, এবং কেন্দ্রে গিয়ে এই দুটো তিনটে চারটে দলের সমাগম মিলে বহুদলীয় একটা ব্যবস্থা আছে। কোথাও গিয়ে সেই ব্যবস্থাটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই মানে একসঙ্গে নির্বাচন করলে ছোট দলগুলো, রিজনাল ইস্যুস গুলো মানে নেগেটিভলি এফেক্টেড হতে পারে। কোভিড কমিশনে আরেকটা কথাও বলছে, মানে রিপোর্টে যেটা বলেছে যে বিধানসভা লোকসভা ভোট হয়ে গেল 100 দিনের মাথায় পঞ্চায়েত বা পৌরসভা ভোটটা হবে। তাহলে সেইটা কি কোনোভাবে এটা সম্ভব যে এটা তো রাজ্য নির্বাচন কমিশনের হাতে থাকে না? মানে এগুলো চেঞ্জ করতে হবে। চেঞ্জ এই জন্যই করতে হবে, এই যে ধরুন যেটা খুব গুরুত্বপূর্ণ, অনেকেই মিস করে যাচ্ছে, একটা অবজেক্টিভ যেটা হোম মিনিস্টার অমিত শাহ বারবার করে বলছেন, একটা ভোটার লিস্টের উপর নির্বাচনগুলো হবে। এখন রাজ্য কিন্তু পঞ্চায়েত এবং
মিউনিসিপ্যালিটি ইলেকশনের ভোটার লিস্ট তৈরি করে রাজ্য, হ্যাঁ, এবং বিধানসভা এবং লোকসভাটা করে ইলেকশন কমিশন। হ্যাঁ, উদ্দেশ্য আরেকটাও আছে, এনআরসি, যে ভোটার লিস্টটা একটাই হবে, এইটা নিয়ে কেউ কথা বলছে না, এবং সেই ভোটার লিস্টটা তৈরি হবে হচ্ছে ইলেকশন কমিশন দিল্লি থেকে। এখন দেখুন, শাসন ব্যবস্থায় উন্নতি করার, নতুন নতুন উদ্ভাবন করাটা খারাপ নয়, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা এই রকম উদ্ভাবন দেখলাম কোথায় না, একটা দেখলাম আমরা দেখলাম ইলেকটোরাল বন্ড। কি যুক্তিতে শুরু হয়েছিল? যুক্তিতে শুরু হয়েছিল যে রাজনীতিতে কালো টাকা বন্ধ করার জন্য আমরা একটা ব্যবস্থা আছি। সিস্টেমটা এমন একটা তৈরি করা হলো যেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম রাজনীতিতে কালো টাকা বন্ধ হলো, কিন্তু এমন অন্ধকার হয়ে গেল এই ফাইন্যান্সিং এবং এই ফান্ডিং এর ব্যবস্থাটা, এবং তারপর আমরা দেখলাম যে একটা রাজনৈতিক দল এত বড় হয়ে গেল যে তারপরে সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে যোগ করলেও তার সমান আসছে না। এই যে বৈষম্যটা তৈরি হচ্ছে, এই বৈষম্যটা তো গণতন্ত্রের জন্য ভালো না। গণতন্ত্র কখন ভালো হবে? মানে আমি বলছি ভোটারের নিরিখে দেখি, ভোটারের নিরিখে সবচেয়ে বড় কথা হচ্ছে সরকার বা রাজনৈতিক দল আমার কাছে আসবে এবং আমার সম্মতি নিয়ে শাসন করবে, এবং আমার পছন্দ না হলে আমি তাকে বদলে দেবো। এইটা হচ্ছে বেসিকস অফ ডেমোক্রেসি। ডেমোক্রেসির চেয়ে যে কেউ উদাহরণ দিয়ে, যে ওয়ান নেশন, এই যে এফিসিয়েন্সি বাড়বে ইত্যাদি, তাহলে এফিসিয়েন্সি তো সবচেয়ে বেশি বাড়বে একটা ডিক্টেটরশিপে, যেখানে দাঁড়িয়ে কারো কাছে জবাবদিহি করতে হবে না, একজন শাসক যেটা ঠিক মনে করবেন সেইভাবে হবে। কিন্তু আমরা সেইটার দিকে যাই না কেন? তার কারণ আমরা মনে করি যে একটা শাসন ব্যবস্থা, একটা সমাজ পরিচালনার ক্ষেত্রে দেরি হতে পারে, অনেক মতানৈক্য থাকতে পারে, কিন্তু সমস্ত মতকে এক জায়গায় নিয়ে শাসন করতে হবে, সমাজ পরিচালনা করতে হবে। ওয়ান নেশন ওয়ান ভোট যেটা করা, ওয়ান ইলেকশন যেটা করার চেষ্টা করছে, প্রকারান্তরে এমন একটা সিস্টেম বানানোর চেষ্টা করছে যেখানে বড় জাতীয় রাজনৈতিক দল, যেটা এই মুহূর্তে বিজেপি ছাড়া কিন্তু আর কেউ নেই, তাদের জন্য সিস্টেমটা অনেক বেশি অনুকূল বানানোর চেষ্টা করছে, এবং যত ছোট এবং প্রান্তিক বা দুর্বল রাজনৈতিক দল হবে তাদের জন্য সিস্টেমটা খারাপ। মানে এটা তো খুব লজিক্যাল। আপনি পার্লামেন্টে দেখুন কারা এটাকে সমর্থন করছে। এনডিএ সমর্থন করছে এই কারণে যে এনডিএর যে রাজনৈতিক দলগুলো, ছোট ছোট যে দলগুলো এনডিএ কে সাপোর্ট করে, তারাও জানে যে বিজেপির সঙ্গে আছি বলে আমরা কিছু সিট বেশি টিকে আছি, আমরা বেশি সিট পাচ্ছি। এবং অপোজ করছে কারা? যারা কমপ্লিটলি হচ্ছে এনডিএর বাইরে, সবাই অপোজ করছে। আচ্ছা, সরাসরি যে প্রশ্নটা করা সেটা হচ্ছে যে সংবিধান সংশোধনীর একটা কথা আছে, যেটা নিয়ে পার্লামেন্টে আলোচনা হয়েছে, বিরোধীরা সরাসরি আপত্তি করেছে যারা সংবিধান সংশোধনীর বিপক্ষে। কোন কোন ধারাগুলো আমাদের এখানে সংশোধন করার প্রশ্নটা থেকে যায়? হ্যাঁ, মানে প্রথম, যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন করতে হয় তাহলে প্রথমেই যে ধারাটা বদলাতে হবে সেই ধারাটা হচ্ছে যে ধারাটা বলছে যে একটা লোকসভার বা বিধানসভার অর্ডিনারিলি টার্ম হবে হচ্ছে 5 years। হ্যাঁ, এটাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তার ফলে 83, 172 যেগুলো হচ্ছে বিধানসভা এবং লোকসভার টার্ম ঠিক করে, টেনিয়রটা ঠিক করে, সেটাকে চেঞ্জ করতে হবে। তার সঙ্গে আবার এখানে নতুন একটা জিনিস আসছে, সেই জিনিসটা হচ্ছে যে যদি, তো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো একদিনে সমস্ত বিধানসভা, একটু ক্ল্যারিটি দিয়ে বলি, একটু ক্লিয়ার করে বলি, কোনো একটা নির্দিষ্ট দিনে লোকসভা নির্বাচনের সঙ্গে সমস্ত বিধানসভাগুলোকে এক করতে হবে। লোকসভার যেদিন নির্বাচন হবে সেই দিন রাষ্ট্রপতি একটা, মানে লোকসভা যখন প্রথম নির্বাচন হওয়ার পর বসবে, রাষ্ট্রপতি একটা নির্দেশ জারি করবেন, এবং সেই নির্দেশ জারি করে সমস্ত বিধানসভা যাদের নির্বাচন পরে বা আগে, তাদের হচ্ছে ওই টেনিয়রটাকে কারো বাড়িয়ে কারো কমিয়ে সবাইকে একদিনে নিয়ে আসা হবে, নিয়ে এসে একই সময়ে লোকসভা এবং বিধানসভার নির্বাচন করা হবে। এটা প্রপোজাল। তার ফলে যে ধারাগুলো, ধরুন এই যে রাষ্ট্রপতি একটা বিধানসভা ভেঙে ফেলবে, কেন ভেঙে ফেলতে পারেন রাষ্ট্রপতি একটা বিধানসভা? একটাই কারণে ভেঙে ফেলতে পারেন, আর্টিকেল 356 যেটাকে রাষ্ট্রপতি শাসন জারি করায়, সেটা সেই মানে ধারাটা কি? ধারাটা হচ্ছে
ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি ইন আ স্টেট, রাজ্যে সাংবিধানিক ব্যবস্থাটা ভেঙে পড়েছে তার জন্য রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে। এখানে তা নয়, এখানে হচ্ছে সবাইকে এক জায়গায় করবো বলে ভেঙে ফেলতে হবে। তাহলে 356 চেঞ্জ করতে হবে, হচ্ছে এই অর্ডিনারিলি যে টার্মটা আছে 5 বছরে যেটা, সেইটাকে চেঞ্জ করতে হবে এবং সবাইকে এক জায়গায় নিয়ে আসার পর নির্বাচন হবে। নির্বাচন হওয়ার পর কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে কোনো একটা জায়গায় যদি কোনো বিধানসভা ভেঙে যায় 5 বছরের আগে, তাহলে আবার নির্বাচন করা হবে, কিন্তু সেই নির্বাচনী সরকারটা আর 5 বছরের জন্য হবে না, ওটা হচ্ছে রিমেইনিং টার্মটার জন্য হবে। তার ফলে লজিক্যালি ভাবলে, এই যে ধরুন মহারাষ্ট্রে এত টালমাটাল হলো, বিধানসভা ভাঙা হয়নি, কিন্তু যদি ধরুন উদ্ধব ঠাকরে বিধানসভা ভাঙতে বলতেন, আবার নির্বাচন হতো, নির্বাচন হয়ে ওই একনাথ শিন্ডে যে কদিন মুখ্যমন্ত্রী রইলেন সেই রকমই একটা রিমেইনিং টার্মের একটা গল্প আসছে এবং সেই রিমেইনিং টার্ম হওয়ার পর আবার সবাই একসঙ্গে নির্বাচন করবে। এখানে সমস্যাটা এখানে যে যদি আমরা নির্বাচন কমাতে চাই, মানে আমরা 5 বছরের বেশি নির্বাচন চাই না, আমরা অ্যাকচুয়ালি চাই নির্বাচন হবে 5 বছর অন্তর অন্তর, সেইখানে একটা জিনিস যেটা গণতন্ত্রের ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে কোনো একটা বিধানসভায়, কোনো একটা লোকসভায় যদি কোনো মেজরিটি না আসে, আমাদের এখন যেসব ব্যবস্থাগুলো আছে সেই ব্যবস্থা হচ্ছে আবার একটা নির্বাচন হয় এবং নির্বাচন হওয়ার পর যে মেজরিটি পেল সে 5 বছর ধরে শাসন করে। এখানে সেইটাকে কমিয়ে দেওয়া হচ্ছে মানে আমরা সবাই বিশ্বাস করি কিসে? আমরা বিশ্বাস করি প্রত্যেক মানুষের একটা করে ভোট আছে এবং আপনার ভোটের যা ওজন আমার ভোটেরও তাই ওজনটা আমাদের ভোটের সেম থাকলো, কিন্তু আমাদের ভোটের কার্যকারিতার সময়টা কারো বেশি হবে, কারো কম হবে। এটা একটা গণতন্ত্রের প্রশ্ন যে আমার ভোটটা 2 বছরের, তোমার ভোটটা 5 বছরের প্রশ্ন থাকবে। দ্বিতীয় হচ্ছে যে এই সমস্ত সিস্টেম অ্যাকচুয়ালি যেখানে কাজ করে সেখানে 2টো পার্টি বা ম্যাক্সিমাম 3টে পার্টি থাকে, তাছাড়া এই সিস্টেম কাজ করতে পারে না। আমাদের দেশে কোনো একক জনগণ নেই, আমাদের দেশে হচ্ছে বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতি, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন এলাকা, সেই জন্য তাদের বিভিন্ন রাজনৈতিক দল আছে। যে কোনো ব্যবস্থা এই ভিন্নতাকে যদি চেপে দেয় তাহলে একদিকে হচ্ছে সেটা গণতন্ত্রের পরিপন্থী হবে। আর সবচেয়ে বড় কথা যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই যে হঠাৎ করে বলা হচ্ছে যে ইলেকশনটাই হচ্ছে সমস্যার মূলে, মানে নির্বাচনটা সমস্যার মূলে। এটা ঠিক, এত নির্বাচন সমস্যার মূলে, কিন্তু এসওয়াই কুরেশি একটা খুব ভালো কথা বলেছেন যে আমাদের দেশের যা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, রাজনীতিবিদরা হচ্ছে পুলিশ প্রশাসন সরকার মানে নেতা মন্ত্রীরা তাদের উপর ডমিনেট করে, তারা একমাত্র একটা সময় দুর্বল, সেটা হচ্ছে ভোটের সময়। তারা একবার মানুষের কাছে যেতে বাধ্য হয়, সেটা হচ্ছে ভোটের সময়। ভোটটাকে কমিয়ে দেওয়া কি মানুষের এই ক্ষমতাটাকে কমিয়ে দেওয়ার সমান হবে না? মানে এই যে আজকে এখনো চলছে রানী রাসমণি রোডে অবস্থান চলছে, কেন অবস্থান চলছে? না বিচারের দাবিতে, এবং সেই বিচারের দাবিতে আজকে এটা অনেক মাস হয়ে গেল, মানুষ এখনো রাস্তায় আছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষ যখনই রাস্তা থেকে উঠছে তখনই হচ্ছে এই যে এত ঝামেলার পর আজকে সেন্ট্রাল ফরেন্সিক এর রিপোর্ট বেরোচ্ছে, সেই রিপোর্ট দাঁড়িয়ে বলছে যে দ্য সাইট যেখানে অকারেন্স হয়েছে সেটা ওটা নয়। এটা আমরা জানতে পাচ্ছি, তার কারণ একটা পাবলিক প্রেসার আছে এবং সেই পাবলিক সরকারকে বুঝে নেয় হচ্ছে নির্বাচনের মধ্যে। যে কোনো উন্নত গণতন্ত্রে সেখানে হচ্ছে প্রতিষ্ঠানগুলো তৈরি, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প হচ্ছে যখন রাষ্ট্রপতি আছে তার নামে এফবিআই ইনভেস্টিগেশন চালু করছে। আমাদের দেশে এটা ভাবা যায়? আমাদের দেশে হচ্ছে প্রধানমন্ত্রী হয়ে গেলে সবাই হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে সবাই হচ্ছে ক্লিন চিট দিতে ব্যস্ত হয়ে পড়ে। কেন কি আমাদের দেশে আমরা সবাই জানি যে প্রতিষ্ঠানগুলো এখনো অতটা সবল, নিরপেক্ষ এরকমটা নয়। আমাদের দেশের সবচেয়ে বড় অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম হচ্ছে ইলেকশন। একটা সাধারণ মানুষ একজন যেই নেতা হয়ে গেল
সে হচ্ছে লালবাতি নীলবাতি গাড়ি নিয়ে ঘুরবে এবং তার কাছে পৌঁছানোটাই একটা বড় ব্যাপার, দলীয় কর্মী না হলে। সাধারণ মানুষের কাছে সে একবারই আসে, সেটা হচ্ছে নির্বাচনের সময়। সেই জিনিসটাকেও যদি কমিয়ে দিই, তাহলে আমাদের মতো একটা গণতন্ত্রে, যেটা এখনো একটা উন্নয়নশীল, এবং আমাদের গণতন্ত্রের অভিজ্ঞতা অনেক কম, আমরা তো সবাই মাত্র 75 বছর হয়েছে, আমাদের মতো দেশে হচ্ছে মানুষের সঙ্গে অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমটা থাকবে। বিদেশের সঙ্গে তুলনা করে লাভ নেই। একসঙ্গে নির্বাচন হলে গ্রামের ইস্যু যেটা, সেই ইস্যুটা ঢাকা পড়ে যাওয়ার খুব প্রবল সম্ভাবনা আছে। তার কারণ তোমাকে যদি বলা হয় যে তোমার গ্রামে রাস্তা হবে তাই নিয়ে ভোট দেবে, নাকি পাকিস্তানকে বুঝে নেবো তাই নিয়ে ভোট দেবে, তারা সাধারণ মানুষ, তার মধ্যেও তো একটা দেশাত্মবোধ আছে, তার মধ্যে একটা বড় কিছু করার ইচ্ছা আছে, সে বলবে পাকিস্তানকে আগে বুঝে নি, রাস্তা তো পরে হবে, স্কুলে শিক্ষক পরে আসবে। এটার একটা প্রভূত সম্ভাবনা আছে, তার কারণ এই ন্যারেটিভটা কিরকম দাঁড়াবে। সেই জন্য এটা খুব একটা ভালো প্রপোজাল বলে আমার মনে হয় না। আমার এই জন্যই মনে হয় না যে নির্বাচনের খরচা কমানোর অনেক উপায় আছে। হ্যাঁ, সিম্পল কথা, ইলেকশন কমিশন তো জানে, আমরাও তো জানি যে 1 কোটি টাকা লিমিটের 5 গুণ থেকে 10 গুণ বেশি ক্যান্ডিডেট গুলো এবং পলিটিক্যাল পার্টিগুলো খরচা করে। পলিটিক্যাল পার্টিকে টাকার হিসেব দিতে হয়, তো পলিটিক্যাল পার্টিকে টাকার হিসেব চাও না, তাহলেই তো নির্বাচন অনেক লেভেল প্লেইং ফিল্ড হয়ে যাবে, টাকার প্রভাব কমবে। সেটা তো চাইছো রাজনৈতিক দলগুলো নাকি রাজি হবে না। ইলেকটোরাল বন্ড নিয়ে তো সব রাজনৈতিক দলই হচ্ছে কিভাবে টাকা পেতে পারি সেটা চেষ্টা করেছিল, বামফ্রন্ট বাদ, সিপিআইএম বাদ দিয়ে। সেকেন্ড হচ্ছে এই যে নির্বাচনটাকে দীর্ঘসূত্রিতা যেটা আছে, যে বহুদিন ধরে নির্বাচন হয়, 7টা 8টা 10টা ফেজে, তাড়াতাড়ি করো নির্বাচন। এটাই তো লোকসভা ভোট হয়েছে প্রায় 2.5 মাস ধরে, সেটাকে তুমি তাড়াতাড়ি করলেই তো অনেকটা কমে যায়। তুমি যেটা বলছো এটা তো করছে ইলেকশন কমিশন, তাহলে কথা। তার সঙ্গে বিষয়টা হচ্ছে যে এই যে বলছে যে মডেল কোড অফ কন্ডাক্টের জন্য কাজকর্ম থেমে থাকে, আটকে থাকে। এখন পয়েন্টটা হচ্ছে কেন্দ্র সরকারের যখন লোকসভার যখন নির্বাচন হয়, তখন কেন্দ্র সরকার কোনো স্কিম অ্যানাউন্স করতে পারবে না। যে স্কিম গুলো অলরেডি অ্যানাউন্স সেগুলোই একমাত্র কাজ হতে পারে। মানে পলিটিশিয়ানরা যাতে সরকারি কাঠামোকে সরকারি অর্থ সরকারি কাঠামোকে ব্যবস্থা করে নির্বাচনী যাতে লাভ না তুলতে পারে। তো আমরা দেখছি না কি হচ্ছে। এই লোকসভা নির্বাচনের পর মহারাষ্ট্রে যখন কংগ্রেস জিতে গেল, ঠিক নির্বাচন অ্যানাউন্স করার আগে একনাথ শিন্ডে মহিলাদের জন্য স্কিম এনে, আমরা কি চোখে দেখতে পাচ্ছি না যে কিভাবে হচ্ছে? নরেন্দ্র মোদী প্রচার কোথায় কেমন করবেন সেই অনুযায়ী হচ্ছে ইলেকশনের নির্ঘণ্ট বেরোচ্ছে। তো ইলেকশন কমিশনকে যদি আমরা নিরপেক্ষ না করি, এতে হচ্ছে ওই একটা ইংরেজিতে কথা হচ্ছে না, থ্রোয়িং বেবি উইথ দ্য বাথ ওয়াটার। ইলেকশন কমিশনের ইন্টিগ্রিটি কম্প্রোমাইজ হচ্ছে। ইলেকশন কমিশনারদের নিয়োগ করার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলছে একটা নিরপেক্ষ 3 সদস্যের নিরপেক্ষ কমিটি, লিডার অফ অপোজিশন থাকবে, তারা মিলে করবে। সেটাকে না মেনে সরকার নিজের মানে আধিপত্য রেখে হচ্ছে ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করছে। আমরা দেখছি যে ইলেকশন কমিশনের নানান মানে ব্যবহারিক দিক থেকে, যেখানে দাঁড়িয়ে হচ্ছে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ইলেকশন কমিশন হচ্ছে সরকার বা সরকারের যারা ক্ষমতাবান তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। এটা তো মানে ওয়েল ডকুমেন্টেড। ইলেকশন কমিশনকে ঠিক করা যায়, করব না। নির্বাচনে যেসব লুপহোলস গুলো আছে, আইনগুলো এনে পলিটিক্যাল পার্টির টাকা দিকে, সেটা করব না। আলটিমেটলি সবকিছু সলিউশন কি দেবো? পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে দিয়ে 1 কান্ট্রি 1 ভোট আনবো। তার কারণ হচ্ছে এই সিস্টেমটা আনলে ক্লিয়ারলি ধনী বড় রাজনৈতিক দল ন্যাচারাল অ্যাডভান্টেজ পাবে এই সিস্টেমের মধ্যে, ঠিক ইলেকটোরাল বন্ডের মতো। যারা যেখানে ইলেকটোরাল বন্ডে আমরা কি দেখলাম, যারা যেখানে সরকারে আছে তাদের সুবিধা, তারা হচ্ছে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে, এবং যে সবচেয়ে বেশি রাজ্যগুলোর সরকারে আছে এবং কেন্দ্রীয় সরকারে সবচেয়ে বেশি মুনাফা তুলেছে। তার ফলে এতে সিস্টেমটা পরিষ্কার হলো না, এতে সিস্টেমটা লপসাইডেড করা হলো একদিকে হয়ে গেল, একদিকে। এবং এইটাও হচ্ছে ওই লপসাইডেড করার প্রক্রিয়ার একটা পার্ট। বলছে উন্নয়নের কাজ থেমে থাকে এই দীর্ঘদিন ধরে ভোট চললে, এটা কি সত্যি? এটা বাস্তবতা আছে কোনো? মানে আমি হরিশ সালভে, উনি কমিটির মেম্বার ছিলেন, এই কোভিড কমিটির মেম্বার ছিলেন, খুব বড় উকিল। উনি একটা টিভি প্রোগ্রাম দেখছিলাম, উনি সেখানে বলছেন যে এই বছর মহারাষ্ট্রে লোকসভা এবং বিধানসভা এবং পঞ্চায়েত এই সমস্ত ভোট নিয়ে প্রায় 300 দিন মডেল কোড অফ কন্ডাক্ট ইমপ্লিমেন্টেড ছিল, এবং তার জন্য
উন্নয়নমূলক কাজ থেমে গেছে এবং সরকারের সমস্ত নেতা মন্ত্রী নির্বাচনেই ব্যস্ত হয়ে পড়ছেন এবং নির্বাচনে ব্যস্ত হয়ে পড়ছেন বলেও উন্নয়নের কাজ থমকে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে দুটো জিনিস খুব ক্লিয়ারলি বলার। এক নম্বর হচ্ছে যে ওই নির্বাচন যে আজকে বহু ফেজে হয় যে কোনো রাজ্যে, সেটাকে তো কমানোর একটা প্রক্রিয়া চালানো যেতে পারে যে নির্বাচন এতদিন ধরে হবে না, মানে 2.5 মাস 3 মাস ধরে নির্বাচন হবে। আর দ্বিতীয় হচ্ছে যে নির্বাচন হলেই যে কোনো নির্বাচন, সেই নির্বাচন আমাদের দেশে একটা ট্রেন্ড তৈরি হয়েছে, ভালো না খারাপ এটা ভবিষ্যৎ বলতে পারবে, সেটা হচ্ছে একটা নেতা কেন্দ্রিক জনমোহিনী রাজনীতির। সেটা নরেন্দ্র মোদীও হতে পারেন, সেটা মমতা ব্যানার্জিও হতে পারেন, সেটা অরবিন্দ কেজরিওয়ালও হতে পারে। এই একটা রাজনীতি চলছে এবং সেই রাজনীতিতে রাজ্যের নির্বাচন হলেও হচ্ছে মোদীজি প্রচার করেন, পুরসভার নির্বাচন বা নির্বাচন হলেও হচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে বড় বড় সভা করে, ওয়ার্ড ধরে ধরে সভা করে। এবং পঞ্চায়েতের অভিষেক ব্যানার্জির ওই যে যাত্রাটা যেটা হলো কোচবিহার থেকে জনজোয়ার, জনগর্জন, পয়েন্টটা হচ্ছে যে এটা তার মানে একটা পলিটিক্যাল প্র্যাকটিস। নির্বাচন হলেই যদি পলিটিশিয়ানরা সমস্ত কাজ ফেলে নির্বাচনে লিপ্ত হন, তার জন্য হচ্ছে নির্বাচন একমাত্র উপায় যার মাধ্যম দিয়ে হচ্ছে সাধারণ মানুষ হচ্ছে ওই রাজনীতিবিদদেরকে নিয়ন্ত্রণে রাখেন, অ্যাকাউন্টেবিলিটি থাকে, সাধারণ মানুষের ক্ষমতাটাকে কমিয়ে দেওয়া। কেন এটা তো করাই যেতে পারে যে নির্বাচনের ক্ষেত্রে হচ্ছে প্রচারের একটা লিমিটেশন রাখতে পারেন, কই সেটা নিয়ে তো কোনো কথা হচ্ছে না। মানে আমাদের 2021-এর নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এতবার চলে এলেন, নিশ্চয়ই দিল্লির কাজকর্ম এফেক্টেড হয়েছে, এটা তো অনস্বীকার্য। অমিত শাহ প্রধানমন্ত্রী যেখানে যে রাজ্যেই নির্বাচন হয় সেখানে চলে যায়, দিল্লির কাজকর্ম কেন? তার কারণটা হচ্ছে এই জনমোহিনী ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিতে কোনো একটা নির্দিষ্ট নেতার মুখ ভোট জিততে সাহায্য করে, সেই নেতা সেই জন্য সমস্ত কাজ পেলে হচ্ছে নিজের দলকে জেতাতে চলে যায়। তার জন্য মানুষের হাতে যে ক্ষমতা আছে, নেতাকে কিছু বলবো না, মানুষের হাতে যে ক্ষমতাটা আছে নেতাদেরকে নিয়ন্ত্রণ করা, সেইটাকে একটু কমিয়ে দেবো। এইটা হচ্ছে দৃষ্টিভঙ্গির ফারাকটা। বলতেই পারে যে প্রধানমন্ত্রী হচ্ছে রাজ্যের নির্বাচনে সীমিত সময় অংশগ্রহণ করবে, মুখ্যমন্ত্রী হচ্ছে পঞ্চায়েত ভোটে হচ্ছে জেলাওয়ারি একটা দুটোর বেশি মিটিং করবেন না, সেটা নিয়ে আলোচনা হবে না, বিকজ নেতাদের টাচ করা যাবে না। সেটা করার ক্ষমতা তো কমিশনের থাকে। কমিশন প্রচারের ক্ষেত্রে মডেল কোড অফ কন্ডাক্ট বানিয়েছেন, আরেকটা কন্ডাক্ট বানাবেন, কিন্তু সেইটা নিয়ে আলোচনাই হবে না। আলোচনাটা হবে হচ্ছে মানুষের কাছ থেকে নির্বাচনে এই যে নেতাদেরকে দায়বদ্ধ রাখার যে প্রক্রিয়াটা, সেটাকে বন্ধ করে দেওয়ার আলোচনা। দ্বিতীয় হচ্ছে যে এই আলোচনাটা আজকের না, মানে নির্বাচনটা একসঙ্গে করা, যেহেতু এটা আগে একসঙ্গে নির্বাচন হতো এবং তারপর 67 সালের পর থেকে যখন নির্বাচনগুলো অনেক হতে আরম্ভ করলো, এবং আমরা লোকসভাতেও তো দেখেছি যে 1990-এর দশকে আমরা দেখেছি যে 5 বছর সরকার চলবে, এটাই মানে একটা বিশাল ব্যাপার। 13 দিনেরও সরকার আছে, সরকার হচ্ছে 2 বছর চলছে। আমার মনে আছে দেবেগৌড়া, আইকে গুজরাল সরকার ভেঙে গেল, খুব ছোট ছিলাম, ভিপি সিং, তারপর চন্দ্রশেখর, সরকার ভেঙে গেল। তার ফলে লোকসভার কিন্তু এই পিরিয়ডটা যেমন পলিটিক্যালি এই যে পার্লামেন্ট ভেঙে যাচ্ছে, এই পিরিয়ডটা কিন্তু ভারতবর্ষের গণতন্ত্রের নিরিখে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে কি এই সময়টাই হচ্ছে সমস্ত রকম রিজনাল পার্টি উঠছে। এখন প্রশ্নটা হচ্ছে যে প্রথমেই যেটা বললাম যে গণতন্ত্র একনায়কতন্ত্র হচ্ছে অনেক বেশি মেসি, টাইম কনজিউমিং, অনেক লোক কথা বলতে পারে, তাড়াতাড়ি সিদ্ধান্ত হতে পারে না। কিন্তু গণতন্ত্রে প্রত্যেকটা মানুষের একটা অধিকার আছে, ভয়েস আছে, কথা বলার অধিকার আছে, যেটা একনায়কতন্ত্রে নেই। এফিসিয়েন্সি দিয়ে গণতন্ত্রের বিচার করলে হবে না, কারণ কি গণতন্ত্রের এফিসিয়েন্সি হচ্ছে অমর্ত্য সেনের ভাষায় হবে যে প্রত্যেকটা মানুষ তার অধিকার রাখতে পারছে, প্রত্যেকটা মানুষ তার বক্তব্য রাখতে পারবে। এটার তো তাড়াতাড়ি সরকারি কাজ হচ্ছে, সেটা দিয়ে তো বিচার করলে হবে না।
সেইটা ভুলে গেলে চলবে না। তার ফলে 1982-83 সালে ইলেকশন কমিশন বলেছিল যে আমরা যদি আবার ওই ভোটটা একসাথে করতে পারি। তারপরে 99 সালে যখন বাজপেয়ীর সরকার, তখন এটা নিয়ে আলোচনা হয়েছে। ল কমিশন এটা নিয়ে প্রপোজাল দিয়েছে এবং নরেন্দ্র মোদী 2014 সাল থেকে আসার পর থেকে কিন্তু এই নিয়ে কাজ চলছে। মানে তারা ল কমিশন তাদেরকে রেকমেন্ডেশন দিয়েছে, তারা কোভিড কমিটি করেছে, তারা বারবার এটাকে পলিটিক্যাল এজেন্ডা করছে এবং এটা তাদের ম্যানিফেস্টোর পার্ট, মানে প্রতিশ্রুতি যেটা দিয়েছে নির্বাচনী, তার পার্ট কিন্তু, যে আমরা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করব। তার কারণটা হচ্ছে যে এটাকে বুঝতে গেলে আলটিমেটলি যেটা বুঝতে হবে, একটা মতাদর্শগত পজিশন আছে, কে ভারতবর্ষকে কিভাবে দেখে। একদিকে ভারতবর্ষের একটা মানচিত্র আছে, একটা ভাবনা আছে, যে ভাবনাই হচ্ছে ভারতবর্ষের বৈচিত্র্যটা, অ্যাকচুয়াল বৈচিত্র্যটা হচ্ছে একটা টলারেবল লিমিটের মধ্যে আমরা রাখবো, কিন্তু ভারতবর্ষের একটা সূত্রে সবাই গাঁথা থাকবে এবং সেই সূত্রটা হবে হচ্ছে ভাষা, ধর্ম ইত্যাদি, ওই যে হিন্দি, হিন্দু, হিন্দুস্তান। এই একটা ভারতবর্ষের ধারণা। অন্যদিকে একটা ভারতবর্ষের ধারণা আছে এবং সেই ধারণাটা অন্যদিকে এই জন্যই বলছি যে এটা কোনো একক কোনো ব্যক্তির ধারণা না, এটা বিভিন্ন জায়গার ধারণা। যে ধারণাই হচ্ছে আমি বাঙালি এবং আমি হচ্ছে ভারতবর্ষের অংশ, কিন্তু আমার পশ্চিম বাংলায় হচ্ছে মেট্রোতে হচ্ছে বাংলায় কথা না বলতে দিলে আমার গায়ে লাগে, আমার একটা বাঙালি পরিচিতি সত্তা আছে, আমাকে ওটা ভারতীয় পরিচিতি সত্তার মধ্যে বিলীন করতে বলো না। আমি ভারতীয়, আমি বাঙালি, আমি পাঞ্জাবি হতে পারি, আমি তামিল। তার ফলে এখানে না একটাই হিন্দি ভাষাভাষী মানুষ এবং অহিন্দি ভাষাভাষী মানুষ, তাদের মধ্যে একটা ফারাক আছে এবং সেখানে এই বৈচিত্র্যগুলোকে নিয়মের মধ্যে দিয়ে কতটা কমিয়ে দেওয়া যায় এর এফর্টটা, সেটার কিন্তু একটা প্রক্রিয়া এটা। তার কারণ হচ্ছে যে দেখবেন এই যে রিজনাল পার্টিগুলো, এই রিজনাল পার্টিগুলো কোথায় শক্তিশালী, ইদার ভাষাগত বা জাতিগত, অঞ্চলগত, সেইখানে হচ্ছে বিকজ তাদের কিছু সক্রিয়তা আছে, তাদের কিছু দাবি আছে, তাদের সমাজের কাছে কিছু এক্সপেকটেশন আছে, যেরকম একটা অংশের মধ্যে দলিত মানুষ সেখানে হচ্ছে বিএসপি, সমাজবাদী পার্টি হচ্ছে ওবিসি এবং মুসলমান, ডিএমকে হচ্ছে তামিল আইডেন্টিটি। মানে আমি বলছি যে ধরুন তৃণমূল যাই বলুক, পশ্চিমবাংলার সেখানে বাংলা নিজের মেয়েকেই চায়। এই যে সংস্কৃতি, ধর্ম, জাতি, এই বিভিন্নতার জন্যই বিভিন্ন রকম রাজনৈতিক দল আছে। সেই রাজনৈতিক দলগুলোকে কি আমরা আমাদের মানে কি বলবো, এটা কি আমাদের বার্ডেন নাকি এটা আমাদের বুন, যে আমরা এমন একটা রাজনৈতিক ব্যবস্থায় আছি যেখানে সবাই নিজের মতামত প্রকাশ করার একটা জায়গা পাচ্ছে। হ্যাঁ, আমাদের অনেক জটিলতা আছে, আমরা খুব মেসি, কিন্তু আমরা মেসি হওয়া সত্ত্বেও আমরা ভারতের কেন বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র, এবং আমরা এখনো এত শক্তিশালী গণতন্ত্র আছি। মানুষের হচ্ছে নির্বাচনী প্রক্রিয়ার উপর আস্থা আছে, আমরা সরকার বদলাই। আমাদের দেশে স্বৈরাচারী হয়, কিন্তু তার বিরুদ্ধে মানুষ হচ্ছে পথে নামারও অধিকার আছে এবং তার বিরুদ্ধে আন্দোলনও হয়। ইন্দিরা গান্ধী এমার্জেন্সি করার পর হেরে যান, নরেন্দ্র মোদী এত কিছু করার পরেও তার সিট কমে যায়। এইটাই তো আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি। এই আশাটা চলে গেলে তো আমরা ওই বাংলাদেশের মতো হয়ে যাব, যেখানে দাঁড়িয়ে হচ্ছে যে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিছু হবে না, একটা দল চালাবে এবং সেই দলের বিরুদ্ধে একটাই উপায় আছে, সেটা হচ্ছে তোমাকে রাস্তায় নেমে কিছু করতে হবে, তার কারণ হচ্ছে বাকিরা কেউ নেই। সেইটা আমাদের জন্য কাম্য কিনা, এটা আমাদেরকে ভাবতে হবে। যে আলটিমেটলি এমফাসিসটা হচ্ছে এক দেশ, এক দেশ, এক ট্যাক্স, এক দেশ, এক নির্বাচন, এক দেশ, এক দেশ। পয়েন্টটা হচ্ছে যে আমরা একটাই দেশ, কিন্তু আমাদের এই একটা দেশের মধ্যে বিভিন্ন প্রান্ত আছে, বিভিন্ন অঞ্চল আছে এবং ভিন্নতা আছে। আজকে এই ভিন্নতাটাকে অগ্রাহ্য করা মানে হচ্ছে ভারতবর্ষের যে মৌলিক চরিত্র সেটাকে অগ্রাহ্য করা হবে। এটা তো অনস্বীকার্য যে ধরুন পশ্চিমবাংলার যে মানুষটা আছে এবং কেরালার যে মানুষটা আছে, তাদের সংস্কৃতি, তাদের খাওয়া দাওয়া, তাদের পোশাক সবটাই আলাদা, কিন্তু আমরা সবাই একটা দেশের পার্ট।
এখানে ব্যাপারটা কি বলুন তো, ব্যাপারটা হচ্ছে একটা ইউনিফর্মিটি, যেটা ইউনিফর্ম সিস্টেম হবে, সেন্ট্রালাইজড ইউনিফর্ম সিস্টেম হবে। কেন না, ধারণাটা হচ্ছে, এবং এটা এখানকার ধারণা, এটা হচ্ছে মানে যেহেতু বিজেপি ওয়েস্টার্ন আইডিয়ার খুব বিরুদ্ধে থাকে, মানে ওরাই তো বলেছিল যে সংবিধানটা হচ্ছে ওয়েস্টার্ন একটা কনস্টিটিউশন, ইন্ডিয়ার জন্য না। তো এই ধারণাটা যে একটা নেশন স্টেট, জাতি রাষ্ট্র, সেটা হচ্ছে সেন্ট্রালাইজড হবে, ক্ষমতাবান হবে, এই ধারণাটা একদম একটা ইউরোপিয়ান ধারণা। এই ধারণার মধ্যে বেসিক্যালি ইউরোপের যে জাতি রাষ্ট্রগুলোকে যদি আমরা দেখি, সেগুলো হচ্ছে একটা ভাষা, মূলত একটা ধর্ম, একটা রেস, একক, সেইটা অনুযায়ী তারা তৈরি হয়েছে। তারা এমন তৈরি হয়েছে যে তাদের মধ্যে ভাগাভাগি, দেখতে এক, ভাষাটাও অনেকটা এক, কিন্তু আলাদা আলাদা দেশ। ভারতবর্ষ সেরকমটা নয়। এই ভারতবর্ষে সেই মডেলটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা হচ্ছে, কিন্তু আমার মনে হয় এতটা না ভেবেও এইটা হলে সবচেয়ে বেশি সুবিধা হবে বিজেপি, মানে যে বড় দল। আজকে যদি কংগ্রেস বিজেপির জায়গায় থাকতো, বেনিফিটটা কংগ্রেসের হতো, এবং ওরা এইরকম একটা ব্যবস্থা তৈরি করার চেষ্টা করছে। বা বা আরেকটা জিনিস হতে পারে, যেটা হতে পারে যে বিজেপির তো এখন আর সেই মেজরিটি নেই, সেই ম্যান্ডেট নেই। এই ইস্যু নিয়ে আলোচনা হবে, আমরা সবাই আলোচনা করব, কথা বলবো, সবকিছু হবে, এবং এটা নিয়ে আমরা নেক্সট 1 বছর এটা নিয়েই ভাববো। বিজেপি একটা এজেন্ডা দেবে, সেই এজেন্ডা নিয়ে দেশ আলাপ আলোচনা করবে করবে করবে, তারপর আরেকটা এজেন্ডা চলে আসবে। তার ফলে কনসিস্টেন্টলি সরকারের বিরোধিতা করার জন্য যে ব্যাপারটা, সেটা থাকছে না, সেটা বারবার মুভ করে যাচ্ছে। মানে ধরুন ইলেকশনের আগে মনে হলো যে চাকরি, এখন কোথায় চাকরি নিয়ে আলোচনা হচ্ছে? এনআরসি সিএ হয়ে গেল, রাস্তায় হাজার হাজার মানুষ, আমিও সেই পাকসাকাশের মোড়ে গিয়ে দাঁড়িয়েছি, কোথায় এখন ওই এজেন্ডাটা? সব এজেন্ডা আছে, এটা হচ্ছে টাইম টু টাইম এজেন্ডা। এটা হচ্ছে একটা পলিটিক্যাল ম্যানুভারিং এর একটা পার্ট, যে একটা করে ঝুলি থেকে বেড়াল বার করে সেইটা দিয়ে কিছুদিন করে তারপর দেখবো, আবার অন্য একটা ঝুলি থেকে বার করব। তো সেই দিকেই মানে পার্লামেন্টারি স্ট্রেংথের এখানেও একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে এই যে আমরা বিধানসভার টার্ম চেঞ্জ করে দেবো, 356 চেঞ্জ করব, এটা একটা হচ্ছে আমাদের ফেডারেল যুক্তরাষ্ট্রীয় যে ধারাগুলো আছে, সেই ধারাগুলো চেঞ্জ করতে গেলে 2/3 মেজরিটি অফ পার্লামেন্ট মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, যতজন আছে তাদের 2/3 এবং 50% রাজ্যের রায় লাগে, মানে হ্যাঁ সম্মতি লাগে, জিএসটি করতে গেলে লেগেছিল। এবং তারপরে বিচার বিভাগে এই প্রশ্নটা উঠবে যে এটা ভারতের মৌলিক কাঠামো, বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ করছে কিনা। তার ফলে এই সমস্ত কটা চেঞ্জ যে খুব ইজিলি করা যাবে তা না, এমনটা কিন্তু নয়। তার কারণ এখন তো 2/3 নেই, এনডিএ তো 2/3 মেজরিটি নেই, আগের বার তাও ছিল, এবার তো নেই। তার ফলে এটা যে খুব স্মুথলি করা যাবে এমনটা না, কিন্তু এইটাকে একটা ইস্যু হঠাৎ করে মানে রিপোর্টটা এনে এইটা নিয়ে আলোচনা চলছে। প্রত্যেকবার এরকম যখন হয়েছে, তখন সরকার বড় বড় 2-4টে কাজ করে নিয়েছে, সেটা অর্থনৈতিক নীতি নিয়ে হতে পারে, ডিসইনভেস্টমেন্ট হতে পারে, মানে আগেও আমরা দেখেছি। তার ফলে এটার সঙ্গে অন্য কিছু আছে কিনা সেটা দেখতে হবে। মানে কিছুদিন পর হয়তো আমরা দেখবো একটা অর্থনৈতিক ভাবে একটা খুব বড় সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল, আমরা সবাই ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে আলোচনা করে যাচ্ছি, মানে একটা টোপ সামনে রেখে সাইড দিয়ে। না না, এটা তো মানে বহুদিন ধরে চলছে, মানে এটা নতুন নয়, দীর্ঘ 10 বছরে বহুদিন ধরে এটা চলেছে, যেখানে দাঁড়িয়ে একটা এজেন্ডা উঠেছে এবং তার সঙ্গে সঙ্গে সমান্তরালভাবে অন্য 4টে এজেন্ডা পাস হয়ে যাচ্ছে, যেটা নিয়ে হচ্ছে অপোজিশন পার্টিগুলো। তার জন্যই তো অপোজিশন পার্টিগুলো সরকারকে, 10 বছর কোন একটা সরকার থাকলে সেই সরকারের বিরুদ্ধে ন্যাচারাল অ্যান্টি ইনকামবেন্সি, বিরোধী দলগুলো ন্যাচারালি সরকারকে কোণঠাসা করতে পারে। কিন্তু এই সরকার সবসময় হচ্ছে এজেন্ডা সেটিং পাওয়ারটা সরকারের হয়ে গেছে, তারা ঠিক করে দিচ্ছে এবং বিরোধীরা হচ্ছে রেসপন্ড করছে। খুব মানে এটা খুব এফিশিয়েন্ট, সাকসেসফুল। এটা নিয়ে পড়াশোনা হওয়া উচিত যে কিভাবে এরা শাসন করছে। ধন্যবাদ জারদা দীর্ঘ সময় আমাদের দেওয়ার জন্য। আচ্ছা, এই যে ভিডিওটি দেখলেন, এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত দেওয়া থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন
এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।